করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন স্পিড ARC24, সব সময় থাকুন খবরে। আমাদের হাতে সময় অত্যন্ত কম, সেই কারণে আমরা অন্য আর নেতৃত্বকে বক্তব্য দিতে পারছি না। এবারে আমরা যার জন্য অপেক্ষা করে আছি, বক্তব্য রাখছেন আপনার আমার সকলের নয়নের মণি, সর্বভারতীয় নেতৃত্ব, বাংলার বীর প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। বক্তব্য রাখছেন মাননীয় সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। কংগ্রেসের ডাকা আজকের এই সভায় উপস্থিত এই এলাকার শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী, মা বোন ভাবি ভুবু আপা, বন্ধু সহকর্মী সকলকে আপনাদের এই উচ্ছ্বাস উদ্দীপনা, আপনাদের এই সহযোগিতার জন্য কংগ্রেসের মঞ্চ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নওদার মানুষ, আপনারা কখনো আমাদেরকে বিমুখ করেননি। অনেক বিভ্রান্তি, অনেক অপপ্রচার, অনেক সন্ত্রাস এই এলাকার মানুষকে দেখতে হয়েছে, সহ্য করতে হয়েছে। দুঃখ আমাদেরও হয়েছে। আপনারা যেমন মনে করেন যাদেরকে পেলে পুষে বড় করলাম, তারা এমন করলেও আমাদেরও মনে হয় যাদের কাছে খাতির করলাম, কংগ্রেস যাদেরকে বড় করলো তারাই কংগ্রেসের পিছনে ছুরি মারল, দুঃখ তো হয়। কিন্তু দুঃখ হওয়ার সঙ্গে সঙ্গে ভরসাও পাই যখন আপনাদের মতন হাজারে হাজারে মানুষ কংগ্রেস দলকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য, কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি করবার জন্য সহযোগিতা করে। তাই বলতে চাই, ইয়ে कहकर दिल ने मेरी हौसला बढ़ाई, ये कहकर दिल ने मेरी हौसला बढ़ाई है, गम की दुख से आगे खुशी की साए है। অর্থাৎ দুঃখের সময় মনে হয় দুঃখের চড়া রৌদ্রে হারিয়ে যাবে, কিন্তু দুঃখের চড়া রৌদ্রের মধ্যে কি দেখতে পাই, যে ছায়াটা এগিয়ে চলেছে, সেই ছায়াটা কি খুশির ছায়া। আমার হৃদয়টা এ কথা বলে, আপনাদের উপস্থিতি এ কথা বলে, ये कहकर दिल ने मेरी हौसला बढ़ाई है, আমার হিম্মত বাড়িয়েছে, আমার বিশ্বাস বাড়িয়েছে। कि गम की धूप से आगे खुशी की साए है। তাই এলাকার মানুষ, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমরা কোন রাজনৈতিক বিরোধিতাকে পরোয়া করি না, আমরা এগিয়ে যাই, কারণ পিছনে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া আমাদের সম্পদ। তৃণমূল বালাদের বলবো, অনেক হলো, চুরি হয়েছে, বাটপাড়ি হয়েছে, ছেঁচড়ামি হয়েছে, অনেক কিছু হয়েছে। এবার মানে মানে বাংলা থেকে বিদায় যাওয়ার রাস্তা মাত্র। এই নওদায় তৃণমূলেরও, এই নওদায় তৃণমূলের সভা হয়েছে, তৃণমূলের মিছিল হয়েছে, কিন্তু সেই তৃণমূলের মিছিলের সঙ্গে কংগ্রেসের মিছিলের ফারাকটা কেমন? আম আর আমরার মতো। যদি কংগ্রেসের মিছিল আম হয়, তৃণমূলের মিছিল আমরার মতো, এটাই ফারাক, কারণ আমাদের সঙ্গে মানুষ আছে। তাই সকাল দেখলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে,
নওদা রাজ্যে সভা বলছে নওদায় তৃণমূলের বিদায় ঘন্টা বাজবে। বেশি কথা বলবো না, এলাকার মানুষ কয়েকটা কথা আপনাদের বলা খুব প্রয়োজন। আজ পশ্চিমবঙ্গে খুব পরিকল্পিতভাবে আমাদের সমাজকে বিভাজন করার প্রচেষ্টা চলছে। এই বিভাজনের রাজনীতি বিজেপি করছে, এই বিভাজনের রাজনীতি মমতা ব্যানার্জি করছে। মানুষের কথা কেউ বলছে না। শিল্প নেই কেন, তার কোনো গল্প নেই। রুটি নেই কেন, রুজি নেই কেন, চাকরি নেই কেন, তার কোনো কাহানি নেই। বাজারে জিনিসপত্রের দাম আগুন হয়ে যাচ্ছে কেন, মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কেন, বাজারে গেলে মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে কেন, তা নিয়ে কোনো আলোচনা নেই। আমাদের ঘরের বিদ্যুতের বিল মাসের পর মাস বেড়ে যাচ্ছে কেন, তা নিয়ে কোনো আলোচনা নেই। জমি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, কয়েক গুণ বেশি করে টাকা দিতে হচ্ছে কেন, তা নিয়ে কোনো আলোচনা নেই। কেন বীজের দাম, সারের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তা নিয়ে আলোচনা নেই। কেন সেচের দর বেড়ে চলেছে, তা নিয়ে আলোচনা নেই। বাংলার কৃষক কেন ন্যায্য মূল্যে তাদের ফসল বিক্রি করতে পারছে না, তা নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা কি? তুমি বড় হিন্দু না আমি বড় হিন্দু। এ বাংলায় হিন্দুত্বের রাজনীতির প্রতিযোগিতা চলছে। বড় সাবধান হয়ে যান বাংলার মানুষ। এই বিজেপি ভারতবর্ষকে ধর্মের নামে বিভাজন করছে, আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বিজেপি চাইছে যে হিন্দুদের পার্টির নাম হোক বিজেপি, আর মুসলমানরা একটা পার্টি খুঁজে নেই, তাহলে আমাদের রাজনীতি করতে সুবিধা হবে। ভারতবর্ষের 14 থেকে 15% মুসলমান, তাদের যদি একটা আলাদা পার্টি হয়ে যায় তাহলে বিজেপির পোয়া বড়, কারণ বাকি লোককে বলবে যারে তোমাদের হিন্দুদের পার্টি তো করেই রেখেছি, বাকি কোনো পার্টির কাছে যাওয়ার দরকার নাই, আমাদের কাছে চলে। তাই বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ সতর্ক থাকবে, বিচার বিবেচনা বুদ্ধি প্রয়োগ করবে। হিন্দুদেরকে বলা হবে বিজেপির পক্ষ থেকে আমরা নাগরিক আইন এনে দিলাম, এনআরসি করব, হিন্দু ভয় কিসের তোমাদের? বিজেপি পার্টির নেতা বলছে বাংলাদেশ থেকে উই পোকা ঢুকে গেছে, তাই বাংলা এবং ভারতবর্ষের বার্তা বেরিয়ে গেছে, তাই আমরা এনআরসি নিয়ে আসছি। আসল কথাটা কেউ কাউকে বলছে না। 1952 সাল থেকে আসামে এনআরসির প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, তার পিছনে একটা আলাদা ইতিহাস আছে। স্বাধীনতার পর থেকে এনআরসির প্রক্রিয়া আসামে চলছে, সেটার সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নাই। আজ বিজেপি পার্টি সেটাকে হিন্দু মুসলমানের করে দিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি 1952 সাল থেকে চলছে। বিজেপি পার্টি ভোটের সময় কি বলছে? এনআরসি নিয়ে আসবো। নরেন্দ্র মোদী কি বলছে? এনআরসি নিয়ে আসবো। বাংলাদেশিরা বিছানাপত্র সব বেঁধে নাও, কারণ বাংলাদেশে যেতে হবে। ইঙ্গিত কার দিকে? বাংলার মুসলমানদের দিকে। সবাই সবকিছু বোঝে। এই এনআরসি বিজেপি বললো ক্ষমতা এলে সারা ভারতবর্ষ জুড়ে চালু করে দেব। এই এনআরসি পরীক্ষিত হলো কোথায়? আসামে। আসামে এনআরসি পরীক্ষা করে কি দেখা গেল? 19 লক্ষ মানুষের তালিকা তৈরি হয়েছে, যাদেরকে বলা হচ্ছে তারা বহিরাগত। সেই 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দুর নাম। এখন বিজেপি বলছে আসামের এনআরসি ভুল হয়েছিল, আবার পরে করা যাবে। ভোট হয়ে গেছে, মাথা ব্যথা নাই। এখানে ভোট আসছে, এসব তত্ত্ব আসবে। বলছে নাগরিক আইন এনে দিব, মুসলমান বাদ দিয়ে সবাইকে নাগরিকত্ব দেব। এ ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নয়, এ ভারতবর্ষ বিজেপির নয়, এ ভারতবর্ষ সকলে।
এ ভারতবর্ষের নাগরিক হওয়ার নির্দিষ্ট আইন আছে। ভারতবর্ষের সংবিধানে কি করে নাগরিক হতে হবে তার ব্যাখ্যা আছে। কেউ ইচ্ছা মতো নাগরিক কাউকে করব আর কাউকে করব না তা হতে পারে না, কারণ দেশে সংবিধান মোতাবেক দেশ চলে। এই নাগরিক আইন পার্লামেন্টের সংখ্যার জোরে বিজেপি পার্টি পাস করে নিল। আজ থেকে 1 বছরের বেশি সময় হয়ে গেল, আজও পর্যন্ত তার নিয়ম কানুন না হওয়ার কারণে তারা নাকি নাগরিক আইন চালু করতে পারছে না। নাগরিক আইনে শত ছিদ্র আছে, সেই শত ছিদ্র ঢাকার ক্ষমতা বিজেপির নাই। তাই 1 বছর আগে আইন পাস হয়ে গেলেও সেই আইনের কথা বিজেপি আর বলে না। নাগরিক হতে গেলে ভারতবর্ষের সংবিধান নিয়ম মেনে হতে হবে। আপনি এখানে জন্মেছেন, আপনি এখানে বড় হয়েছেন, আপনি এখানে কাজ করছেন, আপনার এখানে ভোটার কার্ড, আপনার এখানে রেশন কার্ড, আপনাকে কেউ বাইরে নাগরিক করতে পারবে? কিন্তু না, ভয়ের বাতাবরণ তৈরি করতে হবে, বিভ্রান্তির বাতাবরণ তৈরি করতে হবে। হিন্দুদের কাছে বিভ্রান্ত তৈরি করে বলতে হবে যারা তোমরা রিফিউজি সবাই নাগরিক, সবাই যাতে নাগরিক হও তার ব্যবস্থা করবো। আমি নিজে রিফিউজি, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আমি, আরে নরেন্দ্র মোদী, অমিত শাহজি, আমি বাংলাদেশি, আপনাকে পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করলাম আপনাদের বাপের ক্ষমতা থাকলে আমাকে এদেশ থেকে তাড়িয়ে দিন। আপনার ভয় দেখালো কাকে ভয় দেখাচ্ছেন আপনারা? ভোট আসবে, নাগরিক আইনের কথা আসবে। হিন্দুদেরকে বলে রাখি, বিজেপির যে নাগরিক আইন, সেই আইন মেনে চলতে গেলে আপনাকে আগে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে এসেছেন। যদি আপনার রেশন কার্ড থাকে, যদি আপনার আইডেন্টিটি কার্ড থাকে, যদি আপনার প্যান কার্ড থাকে, যদি আপনার কোনো রকমের পরিচয়পত্র থাকে, সব কিছুকে আগে জমা দিতে হবে। জমা দিয়ে বলতে হবে আমি বাংলাদেশ থেকে এসেছি, ধর্মীয় অত্যাচারের কারণে আমি নাগরিক হতে চাই। আপনি কি চাইবেন না? আপনার আইডেন্টিটি কার্ড, আপনার ভোটার কার্ড আপনি কি সব জমা দেবেন? আপনার রেশন কার্ড আপনি কি সব জমা দিয়ে বলবেন যে আমি বাংলাদেশ থেকে ধর্মের কারণে অত্যাচারিত হয়ে এসেছি, আমি এখন নাগরিক হতে চাই? আপনার আধার কার্ড জমা দিতে হবে, আপনার রেশন কার্ড জমা দিতে হবে, তারপর আপনাকে দরখাস্ত করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আপনি ভারতবর্ষে এসেছেন বাইরে থেকে ধর্মীয় অত্যাচারের কারণে, তারপর আপনি নাগরিকত্ব সার্টিফিকেট পাবেন। নওদায় এমন কোনো মানুষ আছেন যে এইভাবে কেউ নাগরিকত্ব পেতে চান? সেটা বিজেপিও জানে। তাই 1 বছর আগে নাগরিক আইন পাস করিয়েও নিয়ম তৈরি হয়নি, এই বাহানা দিয়ে আজও তা ভারতবর্ষে রূপায়িত হলো না। আমি বিজেপিকে 2টো প্রশ্ন করেছিলাম পার্লামেন্টে যে আপনাদের এতই এনআরসি করার শখ, তা যদি সত্য হয় তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন এনআরসি করা হচ্ছে না? বিজেপি শাসিত রাজ্যতে কেন এনআরসি হলো না? 1। 2 নম্বর, ভারতবর্ষে কতজন আছে যে আপনার এই নিয়ম মেনে নাগরিক হতে চায় তার তালিকা প্রকাশ করা হলো? একটাও দিতে পারে। এগুলো সব ভোটের রাজনীতির রসদ। বাংলার মানুষ বিভ্রান্ত হবেন না। এ ভারতবর্ষের কংগ্রেস যখন ভারতবর্ষ দেশটা স্বাধীন হলো, ভবিষ্যতের কথা মাথায় রেখে সব মানুষের, সব ধর্ম বর্ণের মানুষের তাদের সুরক্ষার ব্যবস্থা করে আমরা রক্ষা কবচ তৈরি করেছিলাম, যে রক্ষা কবচের নাম ভারতবর্ষের সংবিধান। অতএব মোদী কেন, মোদী, শাহ, গোটা বিজেপি পার্টি সবাই চাইলেও যা খুশি তাই এদেশে করা যায় না। আমি আজও বলছি, বিজেপি পার্টিকে চ্যালেঞ্জ করে যে একটা পশ্চিমবঙ্গ থেকে একটা মানুষকে আপনারা এনআরসি তালিকায় বাইরে পাঠিয়ে পেরেছেন, একটা আপনারা আপনাদের নাগরিক আইন প্রয়োগ করে একজন মানুষকে আপনারা বাংলাদেশ পাঠাতে পেরেছেন, আজ কেন কোনোদিন পারবেন না? কারণ সবটাই ভুয়ো,
সবটাই ভ্রান্ত, সবটাই মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারিত করা আর সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে ভোটের বাক্স পূরণ করা, এটাই আপনাদের লক্ষ্য। কিন্তু আজ যখন কৃষক গোটা দিল্লিকে ঘিরে রেখেছে তখন বিজেপি পার্টির মাথা ব্যথা হয় না? কেন কৃষক আন্দোলন করছে তা নিয়ে বিজেপি পার্টির কর্মীদের মাথা ব্যথা হয় না? 60-এর দশকে ইন্দিরা গান্ধী সর্বপ্রথম সিদ্ধান্ত নিলেন ভারতবর্ষকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। মেক্সিকো থেকে বীজ নিয়ে এলেন, উচ্চ ফলনশীল বীজ, মাঠে মাঠে সবুজ বিপ্লব শুরু হলো। আমরা যখন স্বাধীন হয়েছিলাম ভারতবর্ষের মানুষের প্রয়োজন অনুযায়ী খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারতাম না, তখন আমরা খাদ্য উৎপাদন করতাম 5,30,00,000 টন। আজ ইন্দিরা গান্ধীর দৌলতে যে সবুজ বিপ্লব শুরু হলো তার বিনিময়ে আজকে আমাদের দেশে খাদ্য উৎপাদন হয় প্রায় 30 কোটি মেট্রিক টন। আজ আমরা খাদ্যে শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেই চলবে না। ইন্দিরা গান্ধী বললেন ভারতবর্ষের গরিব মানুষকে সস্তায় রেশন ব্যবস্থার মধ্য দিয়ে চাল, গম, চিনি দিতে হবে। এই যে রেশন ব্যবস্থা, এই যে গণবন্টন ব্যবস্থা, এই গণবন্টন ব্যবস্থা সৃষ্টি করলো কে ভারতবর্ষে? তার নাম ইন্দিরা গান্ধী। আজকে বিজেপি পার্টি কি বলছে? বিজেপি পার্টি বলছে এতদিন কৃষকদের যে সুবিধা ছিল সেগুলো বন্ধ করে দাও। এতদিন কৃষকদের কি সুবিধা ছিল? যেখানে যেখানে সবুজ বিপ্লব হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, যেখানে যেখানে সবুজ বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে সেখানকার ফসল সরকার খরিদ করে নেয়। কৃষককে বলে দেয় তোমার ফসলের এত দাম দেব। এবছর ধানের দাম বলে দিয়েছে 1868 টাকা কুইন্টাল। কৃষক সেই ধান কোথায় বেচবে? মান্ডিতে বেচবে। কে কিনবে সেই ধান? সরকার কিনবে। কি করবে? কিনে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে আপনাদের কাছে, গরিব মানুষের কাছে সস্তায় পৌঁছে দেবে। আজকে যে খাদ্য সুরক্ষা আইন, 2 টাকা 3 টাকা কিলো চাল, গম, তাতে ভারতবর্ষের 82 কোটি মানুষ সস্তায় খাবার পায়। কি করে পায়? সরকার ধান, গম খরিদ করে নেয়, তাই পায়। খরিদ করে বলে কৃষক বিক্রি করতে আসে। কৃষক ন্যায্য দাম পায় বলেই কৃষক ধান, গম উৎপাদন করে। এই যে ব্যবস্থাটা এটা করেছিল ইন্দিরা গান্ধী, সেটাকে তুলে দিতে চাইছে এই সরকার। কেন তুলে দিতে চাইছে? এই সরকার চায় না অনুদান দিতে। আপনি যে রেশনে সস্তায় চাল, গম পাচ্ছেন তার জন্য সরকার অনুদান দেয়। এই যে খাদ্য সুরক্ষা আইন, এই খাদ্য সুরক্ষা আইনে আপনি যে 2 টাকা কিলো চাল পান, সেই 2 টাকার পিছনে সরকারের অনুদান থাকে 28 টাকা। তার জন্য সরকারকে অনেক অনুদান দিতে হচ্ছে। সরকারের তার জন্য খরচ হচ্ছে বছরে 1,25,000 কোটি টাকা। বিজেপি সরকার বলছে এই অনুদান আমরা বন্ধ করে দিয়ে আমাদের ভারতবর্ষের আর্থিক যে দুর্গতি তাকে মোকাবেলা করব। আর কৃষকের হাত থেকে চাল, গম, ধান কেনার ক্ষমতা বড় বড় পুঁজিপতিদের হাতে আমরা দিয়ে দিতে চাই। তার বিরুদ্ধে কৃষক আন্দোলন করছে। আমরা সেই আন্দোলনকে সমর্থন করছি। কারণ আজ ভারতবর্ষের খাদ্য সুরক্ষা যদি না থাকে তাহলে আমি আপনি যাব কোথায়? ভারতবর্ষের খাদ্য সুরক্ষা দিক থেকে আমাদের মাঠের কৃষকরা, ভারতবর্ষের কৃষকরা। একটা জিনিস লক্ষ্য করবেন, প্রতি বছর একটা স্বাধীন সংস্থা আছে ইন্দিরা গান্ধী তৈরি করে দিয়েছিল, যে সংস্থা ঠিক করে দেয় এবছর ধানের কুইন্টাল কত হবে। এবছর ধানের কুইন্টাল হয়েছে 1868 টাকা। এই টাকা কেন্দ্রকে দিতে হবে রাজ্যকে, রাজ্য ধান খরিদ করবে। এরকম 23টা ফসল খরিদ করা হয় সস্তায় এবং ন্যায্য দামে সরকারের সহায়তায়। তার মধ্যে একটা হলো ধান। এবছর ধানের কুইন্টাল 1868 টাকা। এই বাংলায় পাওয়া যায়? এ বাংলায় পাওয়া যাবে না। এ বাংলায় এসবের কোনো গল্প হয় না। এ বাংলায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথায় ধর্ষণ হলো, কে কাকে মারলো, কে কোথায় কি বললো, এছাড়া মানুষের সাথে কোনো আলোচনা নাই। ভোট চলে এসছে, এখন নতুন নতুন আলোচনা আসছে বাজারে। কিছুদিন আগে বললো দিদিকে বলো, দিদিকে বললে সব সমস্যার সমাধান।
তো আমি এখানকার মানুষকে জিজ্ঞেস করতে যাই, কতজনের সঙ্গে দিদির কথা হলো এখানকার লোকে? কটা সমস্যার সমাধান হলো? দিদি তো বলে দিল দিদিকে বলো, দিদি বলছে দিদিকে বলো, সঙ্গে সঙ্গে দিদি আবার পিছে বাঁধছে কুলো আর কানে দিচ্ছে তুলো, বলছে দিদিকে বুলো। কারণ কোনো কর্তা হয়েছে বলে কেউ কোনো সমস্যার সমাধান করতে পেরেছেন না। এখন কি বলছে, চলো দুয়ারে দুয়ারে চলো। এতদিন কেন দুয়ারে আসেননি? এতদিন দুয়ার আসতে কে মনে করেছিল আপনাকে? এতদিন মানুষের অভাব ছিল না। আজ ভোট আপনার মনে পড়েছে মানুষের কথা, তাই বলছেন দুয়ারে দুয়ারে যাব। বাংলাকে জমির দুয়ারে পাঠিয়ে দিয়ে দেখুন আপনি আমাদের দুয়ারে দুয়ারে এসে কি করবেন দিদি ভাই? হাজার হাজার লাখ লাখ পরিযায়ী শ্রমিক লকডাউনের পর যারা বিপদে পড়লো, না খাওয়া, না আশ্রয়, না পয়সা, না যাতায়াত, সবকিছু যখন স্তব্ধ হয়ে গেল ভারতবর্ষ জুড়ে, নরেন্দ্র মোদীর তুগলকি ফরমানে 4 ঘন্টার নোটিশে সব ভারতবর্ষ বন্ধ হঠাৎ করে। লোকে খাবে কি, যাবে কোথায়, শোবে কোথায়, থাকবে কোথায়, কোনো ঠিক ঠিকানা নাই। সেই সময় আমি দেখেছি মুর্শিদাবাদের হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক, তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, তাদের কাছে খাদ্য পাঠানোর ব্যবস্থা করতে পেরেছি, তাদের দুর্দশার কথা জানতে পেরেছি। সকাল থেকে রাত পর্যন্ত শুধু ফোনের পর ফোন আসতো আমার কাছে, আমি সাক্ষী। ট্রেনের ব্যবস্থা করা হলো, ট্রেনের ব্যবস্থা করে তাদেরকে যখন পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী কি বলছেন, করোনা এক্সপ্রেস আমি বাংলায় নিতে চাই না। আমার ঘরের ছেলে মেয়েরা, আমার ঘরের ভাইরা রুটি নাই, রুজি নাই, কাজ নাই, কাম নাই, তাই তারা দেশ ছেড়ে, গাঁ ছেড়ে, গঞ্জ ছেড়ে, বউ বিটি বাচ্চা ছেড়ে তারা বাইরে গেছে কাজ করতে। সেই কাজের টাকায় যা লাভ হয়, সেই লাভের টাকা তো দেশে পাঠায়। তারা তো আমাদেরকে সাহায্য করছে, আমরা কাজ দিতে পারিনি, তাই তারা বিদেশে গেছে। বিদেশে গিয়ে যারা বসে নাই, তারা নিজেরা রোজগার করছে, বাড়ির জন্য টাকা পাঠাচ্ছে। সেই বাড়ির টাকা তারা এখানে বাজারে খরচ করছে, আমার আপনার লাভ হচ্ছে তাদের রোজগার করা টাকায়। সেই করোনা সময় যখন তাদের দিকে সাহায্যের হাত বাড়ানো দরকার, তখন বাংলার মুখ্যমন্ত্রী কি বললো, পরিযায়ী শ্রমিকদের বললো, পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে আমার রাজ্যে এসে গেলে আমার রাজ্যে করোনা ছড়াছড়ি হয়ে যাবে, আমি ভাই ঢুকতে দেব না, তাই করোনা এক্সপ্রেস আমি নিব না। সেই সময়কার দুরবস্থার কথা জানেন বন্ধুরা? বাইরে পড়ে আছে পরিযায়ী শ্রমিকরা, ঘরে তাদের বউদের কাছে বলছে সোনার হার বন্ধক দাও, জমি বন্ধক দাও, গরু ছাগল বেচো, বেচে আমাকে টাকা পাঠাও, আমরা ট্রাক ভাড়া করে, বাস ভাড়া করে যাব। ভাবতে পারেন, গেল রোজগার করতে, রোজগার তো মাঠে মারা গেল, ঘরে যা ছিল সেগুলোকে বেচে তাদেরকে বাড়ি ফিরতে হলো। এটাই বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার পরিযায়ী শ্রমিকদের অবদান। কংগ্রেসের আক্রমণে, কংগ্রেসের প্রতিবাদে কেন্দ্রের সরকার বাধ্য হলো একটা প্রকল্প চালু করতে, প্রধানমন্ত্রী গরিব রোজগার যোজনা 50,000 কোটি টাকা বরাদ্দ করলো। সিদ্ধান্ত নেওয়া হলো ভারতবর্ষের 6টা রাজ্যে, ভারতবর্ষের 6টা রাজ্যে যে যে জেলায় 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক আছে, সেখানে সেখানে তাদেরকে কাজ দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, সহযোগিতা করা হবে। 50,000 কোটি টাকা 6টা রাজ্যের জন্য বরাদ্দ হলো, 116টা জেলা চিহ্নিত হলো। দুর্ভাগ্যের কথা, বাংলার কোনো জেলার নাম নেই, মুর্শিদাবাদের নাম নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার বলল আমার রাজ্যে কোনো পরিযায়ী শ্রমিক নেই। অথচ বলে দেওয়া হলো 25,000 সংখ্যা হলেই সেখানে তাদের রুটি রোজগারের জন্য 50,000 কোটি টাকা ভাগ পাওয়া যাবে। ভাগ পেল কারা? ঝাড়খণ্ড পেল, বিহার পেল, উড়িষ্যা পেল, উত্তরপ্রদেশ পেল, ছত্তিশগড় পেল, আমার রাজ্য পেল না, কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল বাংলায় কোনো পরিযায়ী শ্রমিক নেই। তাই এলাকার মানুষ আমাদের কোর্টে যেতে হচ্ছে, কোর্ট অর্ডার দিয়েছে খুঁজে বার করো পরিযায়ী শ্রমিকদের। এই হচ্ছে বাংলার সরকার। আজ তিনি দুয়ারে দুয়ারে আসছেন কি বলতে, তোমাদের স্বাস্থ্যের জন্য চিন্তা নাই, স্বাস্থ্যের জন্য যত টাকা লাগে আমি দিব, 5 লাখ টাকা করে দিব। দিদি ভাই একটা কথা বলি আপনাকে, স্বাস্থ্যের জন্য টাকা তো দেবেন, কিন্তু চিকিৎসা করবে কে? চিকিৎসা করতে ডাক্তার লাগে, হাসপাতালে ডাক্তার পাওয়া যায়। চিকিৎসা করতে নার্স লাগে, হাসপাতালে নার্স পাওয়া যায়। এখানকার হাসপাতালের হার কি আপনার থেকে বেশি জানেন? এখানকার
প্রাইমারি হেলথ সেন্টারের হাল কি আপনার থেকে বেশি করে জানে? আজকে পশ্চিমবঙ্গের কোনো মানুষের যদি কোনো দুরারোগ্য রোগ হয় তাকে কোথায় যেতে হয়? ব্যাঙ্গালোর যেতে হয়, ম্যাড্রাস যেতে হয়। কেন? এখানে চিকিৎসা নাই বলে। এখানে কোথায় কোথায় গ্রামের চিকিৎসক পাঠাবে আপনাকে বহরমপুরের হাসপাতালে, বহরমপুরের চিকিৎসক পাঠাবে আপনাকে কলকাতার হাসপাতালে। এই তো আমাদের অবস্থা। এখানে চিকিৎসা আছে, আপনি সেই চিকিৎসার পরিকাঠামোটা তৈরি করুন না। মানুষ এখানে পয়সা দিয়ে চিকিৎসা করাতে চাই। যদি আপনার পরিকাঠামো থাকে, আপনার গ্রামের চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? আপনি আমাদেরকে পয়সা দেওয়ার আগে আপনি ডাক্তার নিয়োগ করুন, নার্স নিয়োগ করুন, আপনি হাসপাতাল বানান, যন্ত্রপাতি কিনুন, তবে না চিকিৎসা হবে। কিছুই নাই। ভোটের আগে চলো কার্ড দিচ্ছি আমরা, এই কার্ড রেখে দাও, তোমাদের চিকিৎসার টাকা পাওয়া যাবে। বড় অদ্ভুত কথা। আজকে আমাদের দেশের, আমাদের রাজ্যের আর্থিক অবস্থাটা কেমন? আজকে আমাদের রাজ্যের আর্থিক অবস্থাটা কি? পশ্চিমবঙ্গে আজকে দিনে আমার আপনার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ কত? 4,20,000 কোটি টাকা। কালকে যদি আপনার বাড়িতে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো বাতাস দেখার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ 50,000 টাকা। কোথায় আমাদের? ছাই ফেলতে ভাঙা কোনো অবস্থা আমাদের। রুটি নাই, রোজগার নাই, শিল্প নাই, কামাই নাই, কিছু নাই, ফসলের ন্যায্য দাম নাই, বাজারে আগুন। আপনি আমাদেরকে এমন স্বপ্ন দেখাচ্ছেন, আপনার কার্ড দিচ্ছেন জনে জনে, মনে হচ্ছে ক্ষমতায় আপনাকে আবার নিয়ে এলে আমাদের হালুয়া, পোলাও, বিরিয়ানি, কুরবানি ছাড়া আর কিছু খাওয়াই দরকার নেই। আমরা 5 স্টারে থাকবো, হালুয়া খাবো, বিরিয়ানি খাবো, পোলাও খাবো, ফিরনি খাবো আর আরাম করে ঘুরবো। আপনার রিপোর্ট কার্ড সে কথাই বলছে, কোনো অভাব নাই। যদি রিপোর্ট কার্ডটা পরে যে কার্ড আপনাদের দিচ্ছে, সেই কার্ড যদি দেখলেন তাহলে দেখবেন আপনার জীবনে কোনো অভাব নাই। ভোটের আগে আপনি রিপোর্ট কার্ড দিচ্ছেন দিদি ভাই। আপনার রিপোর্ট কার্ডে কি কথা বলেছেন যে আজ বাংলায় বিজেপি পার্টির শক্তি বৃদ্ধির কারণে সব থেকে বড় অবদান আমি মমতা ব্যানার্জি। 99 সাল এই পশ্চিমবঙ্গে নির্বাচনী আতাত বিজেপি পার্টির সঙ্গে কে করলো? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি পার্টিকে প্রথম দুটো এমপি সিট জেতালো কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লিতে অটল বিহারী বাজপেয়ী এনডিএ সরকার, বিজেপি সরকার, সেখানকার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, মন্ত্রক রেল মন্ত্রক। বিজেপি পার্টির আবার আরেকটা দপ্তর, তার নাম রেল কয়লা মন্ত্রক, তার মন্ত্রীকে মমতা ব্যানার্জি। বিজেপির আমলে একের পর এক আপনি তো ক্ষমতা ভোগ করলেন। নরেন্দ্র মোদী গোদ্রায় দাঙ্গার ঘটনায় জড়িত হলো, নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী, আপনি লাল গোলাপ ফুল পাঠিয়ে তাকে অভিনন্দন জানালেন। আপনি না বলেছিলেন বিজেপি পার্টি অস্পৃশ্য নয়, বিজেপি পার্টি অচ্ছুত নয়? আপনি না বলেছিলেন আরএসএস দেশপ্রেমী শক্তি? আপনি বলেননি, আপনি বলেননি। আর আজ আপনার দৌলতে বিজেপি পার্টি এই বাংলায় প্রবেশ করতে পারলো। কোন মুসলমান বলেনি আপনাকে ইমাম ভাতা চাই, মুয়াজ্জিন ভাতা চাই? কোন মুসলমান বলেনি। আপনি খামোখা চেঁচে মুসলমানদেরকে বলছেন ইমাম ভাতা লাও, মুয়াজ্জিন ভাতা লাও। আমি মুসলমানের ত্রাণ করছি। আরে মুসলমান সামাজিক অধিকার চায়, রাজনৈতিক অধিকার চায়, অর্থনৈতিক অধিকার চায়। আপনার আমলে পশ্চিমবঙ্গে মুসলমানের সরকারি চাকরির তালিকায় কি স্থানে আছে বলতে পারবে? 1977 সাল পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতায়, সরকারি দপ্তরে যত কর্মচারী 9% মুসলমান। আজ সরকারি দপ্তরে যত কর্মচারী 1.45% মুসলমান, মাত্র 1.5% মুসলমানের স্থান নাই। আপনি বড় বড় কথা বলছেন। কংগ্রেস আমলে আব্দুল সত্তার, জয়নাল আবেদিন পুলিশ মন্ত্রী, গনি খান চৌধুরী বিদ্যুৎ মন্ত্রী করেছেন। একজন কাউকে সম্মান দিয়েছেন? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কাউকে অধিকার দিয়েছেন? না। সারা কলকাতার মধ্যে যত মন্ত্রী, কলকাতার 5 কিলোমিটার মধ্যে পশ্চিমবঙ্গের সব মন্ত্রী। আপনি ভোটের আগে এখন আমাদেরকে বাহানা শেখাচ্ছেন। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি এই সমাজে বিভাজন করালেন। বিজেপি প্রচার করতে আরম্ভ করলো, দেখো দেখো মুসলমানদের ইমাম ভাতা দিচ্ছে, মুসলমানদের খাতির করছে। হিন্দু তোমাদের কি হবে? তোমাদের তো দেখছে না কেউ, আমরা তোমাদের দেখব, আমরা তোমাদের আছি। কোন মুসলমান বলেনি যে মহরমের সময় তোমরা দুর্গা ঠাকুর বিসর্জন করতে দিও না, কোন মুসলমান বলেনি। এই খামোখা নিজে বললো মহরমে আমি পূজা বিসর্জন বন্ধ করে দেবো। বিজেপি হিন্দুদেরকে বলার সুযোগ পেয়ে গেল। কি দেখছো এখানে
দুর্গাপুজোতে এই মহরম হবার কারণে দুর্গা প্রতিমার ভাসান হয় না? সমাজটাকে বিভাজন করছে কে? সুযোগ করে দিচ্ছে বিজেপিকে কে? আজকে ভারত পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে ওয়াকফ প্রপার্টি, তার দৌলতে মুসলমান সমাজের রাখা খাওয়ার ব্যবস্থা আছে। পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি, সেগুলো লুট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যে ওয়াকফ সম্পত্তি আছে, বিশেষজ্ঞরা বলছে ঠিক মতো সেগুলোকে ব্যবহার করলে ওয়াকফ বোর্ডের 10 থেকে 12,000 কোটি টাকা রোজগার বছরে, সেগুলো হচ্ছে না। মুসলমান মিসকিন মমতা ব্যানার্জির ধারণায়, তাই ইমাম মাতা দাও, মুয়াজ্জিন মাতা দাও, খাতির করো, ভোট নাও। এবার যখন হিন্দু বিক্রেতা আরম্ভ করেছে, বিজেপি যখন হিন্দুদেরকে উস্কাচ্ছে, তখন বলছে না না না, আমি শুধু মুসলমানের জন্য নয়, আমি হিন্দুদের জন্য আছি, এলাও পুরোহিত ভাতা নিয়ে এলাও, তোমরা শান্ত থাকো। এখন দিদি কি করছে? দুর্গাপুজো 50,000 টাকা করে চারা মণ্ডপে মণ্ডপে। কেন? কিসের জন্য? দুর্গাপুজোতে 50,000 টাকা কিসের জন্য? এখানে মহরম আছে, কুরবানি আছে, ঈদ আছে, সেখানেও টাকা দেওয়া দরকার। তা তো তুমি দিচ্ছ না। তুমি হিন্দুদেরকে বোঝাচ্ছ, দেখো আমি বিজেপির থেকে বড় হিন্দু, তাই তোমাদের পুজোতে আমি টাকা দিলাম। তুমি মুসলমানদের বলছো করোনা এসে গেছে, বকরিতে কেউ ভিড় করো না, ঈদে কেউ ভিড় করো না, ঈদগাহে নামাজ পড়ো না, কিন্তু হিন্দুদেরকে বলছো তোমরা ভালো করে পুজো করো, ভালো করে মাইক বাজাও, ডিজে বাজাও। সমাজকে বিভাজন করছে কে? কে সমাজকে বিভাজন করছে বলুন? তাই আজ হিন্দুত্বের প্রতিযোগিতা চলছে। মমতা ব্যানার্জি বড় হিন্দু না বিজেপি বড় হিন্দু, তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। আমরা মানুষের কথা বলতে এসেছি, আজ থেকে নয়, যুগ যুগ ধরে আমরা মানুষেরই কথা বলি। আমরা ভারতবর্ষকে সকলের ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, গণতান্ত্রিক ভারতবর্ষ বানানোর স্বপ্ন নিয়ে রাজনীতি করি। তাই এলাকার মানুষ কংগ্রেসের পাশে থাকুন। আজ দেশের বড় দুর্যোগ, দেশের বড় দুর্যোগে কংগ্রেসের পাশে থাকুন আপনারা, এটা আমি আপনাদের কাছে দাবি অনুরোধ করতে এসেছি। বাংলার মানুষ দেখতে পাচ্ছেন তো মিথ্যা প্রচার, অপপ্রচার কত রকমের হয়। গত নির্বাচনে কি বললো আপনাদেরকে? অধীর চৌধুরী বিজেপি হয়ে গেল, অধীর চৌধুরী RSS হয়ে গেল, অধীর চৌধুরী বিজেপির মন্ত্রী হবে। কত না কথা বললো আপনাদের, কত না কথা বললো আপনাদের। কি না ভোট দরকার। আমি কিন্তু যেখানে ছিলাম সেখানে থেকে এলাম। যারা আমাকে বিজেপি বানাতে গেল, এখন তারাই বিজেপি ঘরে লাইন লাগিয়ে বসে আছে। দেখুন, আর তৃণমূল পার্টি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। প্রতিদিন তৃণমূল খণ্ড বিখণ্ড হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী দুবেলা দাঁত খিচিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার গল্প করছেন, কারণ আপনার বুঝতে পারছেন আপনার দিন শেষ। এই পশ্চিমবঙ্গে আগামী দিনে কংগ্রেস এবং বামের যে জোট, নির্বাচনী জোট, সেই জোটকে বাংলার মানুষ সমর্থন করবে আমি স্থির বিশ্বাস করি। কারণ এই বাংলায় স্বাধীনতার পর থেকে কখনো কোনো সাম্প্রদায়িক শক্তি, কোনো জাতপাতের শক্তিকে মাথা চাড়া দিতে দেয়নি বাংলার মানুষ। আজকে তাকিয়ে দেখুন, বিজেপি সরকারের কাছে বিজেপি এমপি দাবি করছে জনগণ মন অধিনায়ক, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতকে মুছে দাও, জাতীয় সঙ্গীতকে বাতিল করে দাও। বিজেপি পার্টির এমপির দাবি কোথায় চলেছে ভারতবর্ষ বোঝার চেষ্টা করবে। এদেশ বিজেপি বলছে শুধু হিন্দুদের দেশ হবে, এদেশ কংগ্রেস বলছে সকলের দেশ হবে। তাই কংগ্রেস লড়বে, আপনাদের সহযোগিতা আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক, এই আবেদন আপনাদের করছি। জানি অনেক বেলা হয়ে যাচ্ছে, আপনাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটা কথা বলতে চাই, হাজার বড় গিয়ে লাখ आधिया उठे, जो फूल खिलने वाला है वो खिल के रहेंगे। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আত্মীয়তা, বন্ধুত্ব, ভ্রাতৃত্বের। তাই আপনাদের সঙ্গে মিলেমিশে নওদা বাঁচাবো, মুর্শিদাবাদ বাঁচাবো, বাংলা বাঁচাবো, ভারত বাঁচাবো। জয় হিন্দ, বন্দে মাতরম। যাদের হাতে লাঠিগুলো আছে, পতাকাগুলো দয়া করে দিয়ে যাবেন। যাদের হাতে পতাকাগুলো আছে, লাঠি, সাদা লাঠিগুলো, সেগুলো দিয়ে বাইট ধরবেন নাকি? বাইট ধরবেন? বাইট ধরবেন? পূর্ণকান্ত অধিকারী, পূর্ণকান্ত অধিকারী, চিরপুরের প্রধান।
তাকে অশেষ আলাদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। তিনি আমাদের কাছে সহযোগিতা করেছেন। রাইট তো দিতে চাই না। প্রত্যেকে অনুরোধ করছি আপনারা আস্তে আস্তে যাবেন, আপনাদের গাড়ি ঘোড়াগুলো চারিদিকে আছে একটু দেখে নেবেন, আর পতাকাগুলো অন্ততপক্ষে দিয়ে যাবেন। প্রত্যেকটা অনুরোধ জানাচ্ছি আপনারা পতাকাগুলো নিয়ে যাবেন। আমরা জানি যে প্রচন্ড পেঁয়াজ চাষের সময়, পেঁয়াজ চাষের মরশুম, সেই মরশুমের মধ্য দিয়েও যারা আমাদের এই সমাজে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে নওগাঁ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমাদের এই সভাকে আসার জন্য সফিউজ্জামানকে, আমাদের মহকুমা সভাপতি সিরাজিত্য হালদার, জেলার যুব সভাপতি নরোত্তম, ছাত্র পরিষদ, শাখা সংগঠন প্রত্যেকেই, হারুমান রশিদ সাহেব যিনি প্রত্যেক সর্বসময় যখনই বলি তখনই যে সহযোগিতা করেন তাকে অশেষ ধন্যবাদ জানাই। বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিলেন তাদেরকে আমরা নওগাঁ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা সালাম নমস্কার জানাই। আপনাদের যারা দূরে দূরে আছেন, যাদের গাড়ি ঘোড়ো যে জায়গায় ছিল সেই জায়গা থেকে আপনারা নেবেন, আস্তে আস্তে ধীরে সুস্থে বাড়ি যাবেন। সময় লাগছে, একটা পাঠিয়েছি আর একটা পাঠাচ্ছি। নীতিশ মাস্টারমশাই ওই পিছনে আমাদের ওই পার্টি অফিসের ওখানে আছে। এটা যে অল্প হয়েছে, এটা মানে 4-5 মিনিট হাইট নেওয়ার জন্য কেউ গেল না তো। আগামী ইংরাজি 18ই ডিসেম্বর জেলা সংখ্যালঘু শ্রেণীর মুর্শিদাবাদ জেলায় একটা জনসভা হবে। উক্ত সভায় আমাদের নওগাঁ ব্লকে সংখ্যালঘু শ্রেণীর নেতৃত্বে তারা বহরমপুর যাবে। আপনারা সর্বতভাবে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আহ্বান জানালাম। আগামী 18ই ডিসেম্বর বহরমপুর সংখ্যালঘু শ্রেণীর অবস্থান ধর্মঘট আছে। কৃষক বিলের বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেভাবে আকাশচুম্বী হচ্ছে, মানুষের নাগালের বাইরে যাচ্ছে, সেইগুলোকে নিয়ে সংখ্যালঘু শ্রেণীর নেতৃত্বে আগামী 18 তারিখ মুর্শিদাবাদ জেলার অবস্থান ধর্মঘট। সেখানে আমাদের মাননীয় সাংসদ উপস্থিত থাকবেন। নওগাঁর মানুষকে আমরা সেই দিন যাওয়ার জন্য একটু আহ্বান জানাচ্ছি।